প্রধান দেশে গ্রীষ্মের উত্তাপ ছড়িয়েছে মাত্র। দিন বড় হয়েছে, সাথে রাতের আকার হয়েছে ছোট। ঠান্ডার প্রকোপ কমে বেড়েছে তাপমাত্রা। কানাডার পথে প্রান্তরে থাকা গাছে গাছে সবুজ পাতার আগমন। তুষারে ঢাকা দেশে রৌদ্রময় দিনের শুরু হয়েছে সবে। জুন থেকে আগস্ট গ্রীষ্মের উত্তাপ থেকে কানাডার বক্ষ দেশে। গ্রীষ্ম মানে তাদের কাছে গড়ের দেওয়া নতুন জীবন। 6 মাসের শীতকে বিদায় করেই গ্রীষ্মের শুরু থেকে চলে উৎসবের আমেজ। বিচগুলোতে পর্যটকের ঢল নামে। তারা ছোট পোশাকে ঘুরে বেড়ায়, বিচসহ সর্বত্র। রমণীদের জন্য আনন্দের এক মহারথী যেন এই দিনগুলো। রাত 9টায় সূর্যাস্ত অস্ত যায় এ দেশে। মানুষ দিনভর পার্টি করে। ঘরের সামনে চমচমাটভাবে অনুষ্ঠিত হয় তাদের বারবিকিউ পার্টি। আজ তেমনই এক উৎসবের দিন আরাভের বাড়িতে। তার বাড়ির উঠোন জুড়ে কৃত্রিম আলো প্রজ্বলিত করা হয়েছে। তুষার শুভ্রর জন্মদিন আজ। এমনকি এমনই এক গ্রীষ্মের উত্তাপে তার যমজ ছেলের জন্ম হয়েছিল। সেদিন খুশিতে কেটেছিল সে। আজও বিশ্বাস করতে কষ্ট হয়, তার একটা নয় দুটো ফুটফুটে বাচ্চা হয়েছে। দেখতে যেন অবিকল তারই মতো, যেন আরো দুটো আরাম এসেছে পৃথিবীর বুকে। তার বাবা তো মাঝে মাঝে তাকে বলেই ওঠে, আমার ছোট্ট আরাব এরা। সে হেসে এসব শোনে। ছেলেদের মাঝে নিজেকে খুঁজে পায় বলে পৌষে বড্ড আফসোসে পড়ে তখন। হতাশ কণ্ঠে বলে, আমার একটা ছেলেও আমার মতো হয়নি। দুজনই তোমার কার্বন কপি। শুধু ভুল করে আমি তাদের মা হয়ে গেছি। আরাব বউকে সান্ত্বনা দেয়, মাথায় হাত বুলিয়ে বলে। দেখবি পরেরগুলো তোমার মতোই হবে। পৌষি তখন চোখ রাঙায়, গম গম করে বলে। আরও বাচ্চা চাই তোমার? আরাব মুখ টেপে হাসে বিনিময়ে, আদুরে গলায় বলে। আমার দুটো আব্বু আছে, আরও দুটো আম্মু লাগবে। পৌষি ফের চোখ রাঙায়, কিন্তু তাতেও আরাব ভ্রুক্ষেপহীন নিজ কার্যসিদ্ধির জন্য সে প্রয়োজনে বেহায়া হবে, তবু তার দুটো আম্মু চাই। পৌষি কালো জামদানি শাড়ি পরেছে, কালো আরাবের প্রিয় রং। শাড়ি সে পছন্দ করে এনেছে কানাডার বুকে থাকা একমাত্র বাঙালির সব থেকে। পৌষিও আরাবকে নতুন স্যুট কোট গিফট করেছে, তার সাথে ম্যাচিং করা সবগুলো। সে যখন সেজেগুজে বের হবে ঠিক তখন আরাবের দৃষ্টি পড়ল তার দিকে। মুগ্ধ নয়নে তাকালো নিজ স্ত্রীর দিকে। রুমের মাঝ বরাবর ডেকে নিয়ে আসলো তাকে, বলল। আজ এত সুন্দর করে সেজেছো কেন? আমি তো আবার প্রেমে পড়ে যাব তোমার। বারবার নিজের প্রেমে পড়ার জন্য ভালোই টেকনিক সাজিয়েছো দেখছি। এখন তো আমার প্রেম প্রেম পাচ্ছে। কি করব বলো তো? কৌশিক পাত্তা দিল না আরাভের কথায়। তার স্যুটের টাই ঠিক করে বিদ্রুপের সুর তুলল উল্টো, বলল। ইঞ্জিনিয়ার সাহেব, আপনি 2 বাচ্চার বাপ হয়েছেন, কিন্তু একটু কন্ট্রোল তো নিজেকে করতেই পারেন। আরাব এক ভ্রু উঁচিয়ে ধরল, পৌষির দু গালে হাত রেখে বলল। এত দ্রুত নিজেকে কন্ট্রোল করতে হবে কেন? আমি ফুরিয়ে গেছি নাকি? বয়স কিন্তু এখনও 27-এর ঘরে আমার। পৌষি নিচু মনে হাই হাই করে উঠল। সে কি বুঝালো আর মহাশয় কি বুঝলো? দু ঠোঁট বাঁকিয়ে নম্র স্বরে বলল। বললে তুমি কলিকাতা হারবাল বোঝো না কেন আরব ভাই? মুহূর্তেই আরাভের ললাটে সূক্ষ্মভাবে কয়েকটি ভাঁজ পড়ল। চোখ মুখ কুঁচকে তাকালো পৌষের দিকে, কিঞ্চিত রাগের বহিঃপ্রকাশ করলো হুট করেই, বলল। যা বোন, তুই তোর কাজে যা। আমার বাচ্চারা তার মাকে না পেয়ে কাঁদবে নিশ্চয়ই। এবারের মতো ক্ষমা দিলাম। আমাকে আসলে খবিশ চিনে আছর করেছিল। কোন কুলক্ষণে আমি তোর মতো পেতনিকে বিয়ে করেছিলাম, আল্লাহ মালুম। মুখে এসব বলে আওড়ালো ঠিকই, অথচ আপন মনে বিড়বিড় করল, ছি, কি এক আনরোমান্টিক বউ বিয়ে করলো সে। এর থেকে কিছু আশা করাই বৃথা। বিয়ের 2 বছর পার হলো, কিন্তু কখনো নিজ থেকে একবারও তার কাছে আসেনি। প্রতিবারই তাকে যেতে হয়েছে। এত প্রশংসা করলো সে, অথচ বিনিময়ে পেল বউয়ের ভৎসনা। হায়রে জিন্দিগি। হাপিত্যেশ করে নিচে নামলো আরাব। পৌষি এক ধ্যানে স্বামীর যাওয়া দেখলো, মনটা আচমকাই খারাপ হলো। সেইভাবে না বললেই পারতো। আরাম যে তাকে চোখে হারায় এটা তো সে জানে, তাও লোকটাকে এরকম হেয়ালি জবাব দেওয়া উচিত হয়নি তার।
কিন্তু সেও নিরুপায়। মাঝে মাঝে আরব এত বেশি রোমান্টিক মুডে থাকে, তখন ইচ্ছে করেই তাকে এইভাবে থামাতে হয়। পৌষি নিজেকে গালমন্দ করলো কিছু সময়, স্বামীর মুডটা ঠিক করাতে হবে তার। সেও পিছু নিল আরাভের, অথচ আরাব ততক্ষণে পগার পার নিচে তদারকি করছে সবকিছু ঠিক আছে কিনা। দোতলায় দাঁড়িয়ে আছে পৌষি, ওপর থেকে এক ঝলক স্বামীর পানে তাকালো। কালো স্যুট পরিহিত সুঠাম গড়নের সুদর্শন পুরুষটা একান্তই তার। তুষারের ন্যায় শুভ্রবর্ণ গায়ের রং, তেমনি তার মুখশ্রী। এত সুন্দর হতে কে বলেছে এই পুরুষকে? আজ তাকে যেন ফুটন্ত কালো গোলাপের মাঝে এক টুকরো শুভ্র তুষার লাগছে। প্রতিনিয়ত এই পুরুষের প্রেমে সেও পড়ে, কিন্তু বিধিবাম প্রকাশ করতে তার যত সংকোচ জড়তা কাজ করে। তবে আজ কেন যেন বলতে ইচ্ছা করছে। এই যে তুষার, অভ্রর বাবা, আমিও যে তোমার প্রেমে পড়ে গেছি। এবার বোধহয় ধরা পড়ে যাব, লুকোচুরি করতে পারবো না। হলুদ সবুজের মিশেলে লেহেঙ্গা পরেছে আরিবা, শুভ্র বর্ণ গায়ে যেন গেঁথে আছে সেই পোশাক। সরল সোজা কালো লম্বা কোমর সমান চুলগুলো ছেড়ে দেওয়া, শুধু মাথার একপাশে সিঁথি টেনেছে। বাতাসে দু একটা চুল মাঝে মধ্যে উড়ে বেড়াচ্ছে, সে আবার হাত দিয়ে টেনে তা ঠিক করছে। মুখে কোনো কৃত্রিম প্রসাধনী নেই, হাতে মুখে শুধুই সাধারণ ময়শ্চারাইজার মেখেছে, আর ঠোঁটে লিপ বাম। একদম ন্যাচারাল সে, অথচ আজ চোখ সরানোই দেয়। উপস্থিত আসা লোকজন আর চোখে তাকে দেখছে। কেউ কেউ তো গৌরবকে বেশ কয়েকবার বিয়ের প্রস্তাবও পাঠিয়েছে। গৌরব বিনিময়ে হেসে উড়িয়ে দিয়েছে। এই মুহূর্তে মেয়ের বিয়ে নিয়ে ভাবছে না অবশ্য। আরিবার এসবে হুঁশ নেই, সে আছে নিজ কার্য নিয়ে। তার হাতে মুঠোফোনে ভিডিও কল চলছে, অপর প্রান্তে আছে পূর্ণি। সে পরিবার সহ অপেক্ষা করছে তাদের দুই পুচকের জন্মদিনের কেক কাটার। আরিবা ঘুরে ঘুরে পূর্ণিকে অনুষ্ঠানের সব কিছু দেখাচ্ছে। হঠাৎই এক বাচ্চা ছেলে তার হাতে একটা চিরকুট ধরিয়ে দিল। সে বেশ অবাক হলো, জিজ্ঞাসা করতেই বলল এক আঙ্কেল বলেছে তাকে দেওয়ার জন্য। আরিবা না চাইতেও চিরকুট মেলে ধরলো। খুবই সাধারণ কিছু বাক্য ছিল। এক কথায় আপনি অসাধারণ, অনন্য। কিন্তু আপনি কি জানেন, হিজাব পরলে আপনাকে আরো বেশি সুন্দর লাগতো। হিজাব পরে আসুন, দেখবেন আপনার সৌন্দর্য আরো দ্বিগুণ হয়েছে। ইতি আপনার একজন শুভাকাঙ্ক্ষী। আরিবা তাজ্জব বনে গেল, কে এই লোক? তাকে হিজাব পরতে আদেশ করছে। চারপাশে নজর বুলাতে অতি সন্তর্পণে, কিন্তু কে এই চিরকুট প্রেরক? তেমন কাউকে নজর এলো না তার। কিছুটা হতাশ হলো আনমনে। বাচ্চা ছেলেটাকেও খুঁজল এবার। সেই ছেলেও উধাও তখন। আশ্চর্য তো, গায়েব হলো কোথায়? তার কুঁচকে যাওয়া মুখ দেখে পূর্ণিও অবাক হলো, বলল, আপু, তোমার কি হলো আবার? কি নিয়ে এত চিন্তিত হলে? আরিবা জবাব দিল না, তার মাথা ঝিমঝিম করছে। প্রত্যুত্তরে বলল, আমি একটু ওয়াশরুম থেকে আসছি। ভিডিও কলটা কেটে দিল হুট করেই। কল কাটার পর সে দোতলায় উঠল। উপর থেকে চোখ বোলালো ভালো করে, কিন্তু না, এবারও কাউকে নজরে এলো না। বড্ড হতাশ হলো সে। যখন উদগ্রীব জানার জন্য হাঁসফাঁস করছিল কে এই লোক, তখনই ঘটল অন্য এক ঘটনা। ধূসর বর্ণের একটা কার এসে থামলো বাড়ির উঠোনের এক কোণে। দরজা খুলে বের হলো তখন পরিচিত এক মুখ। গায়ে সাদা শার্ট, পরনে কালো প্যান্ট। আজ অন্যরকম সুন্দর লাগছে এই লোককে। কানাডায় আসার পর থেকে এই লোক দিন দিন সুদর্শন যুবকে পরিণত হচ্ছে। এমনটা নয় সে আগে সুদর্শন ছিল না। শ্যামবর্ণের হলেও তাকে খারাপ লাগতো না। তবে তার শিশুসুলভ একটা চেহারা ছিল আগে, কিন্তু গত 2 বছরে তার সেই শিশুসুলভ চেহারায় বেশ পরিবর্তন হয়েছে। এখন সুঠাম গড়নের বলিষ্ঠ যুবক লাগে, যে কেউ তার প্রেমে পড়তে বাধ্য। আরিবা মন্ত্রমুগ্ধের ন্যায় তাকে দেখলো। আজ বোধহয় তাকে একটু বেশি সুদর্শন লাগছে, একদম হট স্পাইসি ঝাঁঝালো মরিচের মতো। এসব ভেবে নিজ মনে হাসল সে। কিসব ভাবছে তাকে নিয়ে? পার্থ যদি একবার জানে সে এসব ভাবে, তাহলে নির্ঘাত তাকে লজ্জায় ডুবে মরতে হবে। গৌরব আজ কারুকাজ খচিত সোনালী রঙের পাঞ্জাবি পরেছে, আলিশবা পরেছে শাড়ি। স্বামীর সাথে মিলে সেও সোনালী রঙের পরেছে। এটা অবশ্য গৌরবের আইডিয়া ছিল।
সুদূর বাংলাদেশে থাকা তার ভাই সৌরভকেও এই একই পাঞ্জাবি গিফট করেছে। আলিশবাও নিজের সাথে ম্যাচ করা প্রিয়ার জন্য পাঠিয়েছে একই শাড়ি। তাদের যমজ নাতির প্রথম জন্মদিন এটা। জন্মদিনের অনুষ্ঠানে সপ্তাহখানেক গড়ালেই তারা দেশে ফিরবে। এবার বেশ কিছুদিন থাকবে। প্রায় 3 মাসের লম্বা ছুটিতে দেশে যাচ্ছে পুরো পরিবার। নিজের সাজানো কেকের সাথে ফলসহ হরেক রকমের ক্যান্ডি, ডেজার্ট, মিষ্টি ও নিজ দেশি খাবারও আছে। কানাডিয়ানরা বাংলাদেশি খাবার চটপটি ও ফুচকা খাচ্ছে বেশ মজা করে। সাথে আছে কাচ্চি বিরিয়ানি। তারা আপ্লুত বাংলাদেশি খাবার খেয়ে প্রশংসায় পঞ্চমুখ। অতিথিদের মধ্যে আরবের কলিগের সংখ্যা ছিল বেশি। তারা ঘন্টাখানেক থাকবে শুধু। তাই আরব ছুটে এলো অতিথি আপ্যায়ন করানোর জন্য। শেষে তারা অনুরোধ করলো কেক কাটার অনুষ্ঠান শুরু করার জন্য। আরব উপরে উঠে এলো পৌষি আর তার বাবা মাকে ডাকতে। কিন্তু আরব নিচে রুমে এসে অবাক। পৌষি গাল ফুলিয়ে বসে আছে, তার দিকে তাকাচ্ছেও না। আরব ভেবে পেল না তার বউয়ের মতিভ্রম হলো কোন দুঃখে। সে হাঁটু গেড়ে পৌষির সম্মুখে বসলো। তারপর কিছুক্ষণ চেয়ে থেকে বলল, কে মেরেছে, কে ধরেছে, কে দিয়েছে গাল? তাই তো পৌষি রাগ করেছে দুপুর থেকে বিকাল। আচম্বিত পৌষি ফিক করে হেসে দিল। আরবের গলা জড়িয়ে ধরলো, গলার স্বর মিহি করে বলল, সরি তুষার, অভ্রর বাবা। আরব বিস্মিত। বউ এত আদুরে স্বরে কথা বলল, সে আদৌ ঠিক থাকবে এখন? সে কিঞ্চিত হাসলো, বলল, হঠাৎ সরি বলার কারণ কি তুষার? শুভ্র আম্মু। বারে তোমাকে তখন কষ্ট দিয়েছি না, তার জন্য সরি। কিন্তু বউ, আমি কিন্তু মোটেও কষ্ট পাইনি। সত্যি। সত্যি। এখন নিচে চলো, সবাই অপেক্ষা করছে। পৌষি মাথা নাড়িয়ে সায় জানালো সে নিচে নামবে এক্ষুনি। আরব রুম থেকে বেরোবার আগে আরেকবার বউকে পরখ করলো, বলল, পৌষি মাথায় হিজাব বেঁধে নামবে কিন্তু, মাথার চুল যাতে না দেখা যায়। পৌষি মাথা নাড়িয়ে জবাব দিল। যথা আজ্ঞা ইঞ্জিনিয়ার সাহেব। আরিবা দোতলার বারান্দায় চুপটি হয়ে বসে আছে। আচমকাই চোখ পড়ল স্বচ্ছ কাচের জানালার দিকে। চুল ছেড়ে দিয়েছে সে, ওটা কাঁধের দুপাশে রেখে ঝুলিয়ে রাখা। দেখতে তাকে বেশ মোহনীয় লাগছে। নিজেই নিজেকে দেখে ফিদা হয়ে যাচ্ছে। হঠাৎই চিরকুটের কথা মাথায় এলো। কে এই আঙ্কেল তাকে হঠাৎই চিরকুট দিয়েছে? বোধগম্য হলো না। নিচে নামতে গিয়ে পৌষির সাথে দেখা হলো। পৌষি তাকে দেখে চটজলদি বলে উঠল, এভাবে চুল ছেড়ে নিচে যাচ্ছ কেন? তোমার ভাইয়া দেখলে রাগারাগি করবে কিন্তু। আরিবা কেন যেন চুপসে গেল মুহূর্তেই। তার মাও তাকে হিজাব না বাঁধলে বকাবকি করে। এই যে আজকে তুষার শুভ্রর জন্মদিন অনুষ্ঠান হচ্ছে, এসব কিছু তার শত অনুরোধের পর তার মা অনুমতি দিয়েছে। তবে এরপর আর কখনো জন্মদিন পালন করতে দেওয়া হবে না, তার মা সোজাসাপটা হুমকি দিয়ে বলেছে। আরিবা দীর্ঘশ্বাস ছাড়লো। জলদি নিচে রুমে গিয়ে হিজাব বেঁধে নিচে এলো। নিচে এসে দাঁড়াতেই হঠাৎই চোখ পড়লো প্রার্থর দিকে। ছেলেটা অতিথিদের সাথে কথা বলছে। সদ্য পড়াশোনা শেষ করে এর মধ্যে জব হয়ে গেছে। তার ভাইয়ের অফিসের পাশাপাশি তার অফিস। নতুন জব পাওয়ার পর এই প্রথম তাদের বাড়িতে পা রেখেছে। সে নিজেকে তুষার শুভ্রর একমাত্র মামা হিসেবে পরিচয় দেয় সবার কাছে। আজকে আসার সময় তাদের জন্য বেশ কিছু খেলনাও নিয়ে এসেছে সে। আরিবা একধ্যানে দেখছিল পার্থকে। হঠাৎই পার্থ ঘাড় ঘুরিয়ে পেছনে তাকাতেই চোখ পড়ল আরিবার দিকে। কয়েক পলকের জন্য দুজনের চোখাচোখি হয়ে গেল। আরিবা নিচে নজর নামিয়ে নিল দ্রুতই। পার্থ নিচেও বিব্রত বোধ করলো। এভাবে চোখাচোখি হবে সে ভাবেনি। লজ্জায় আড়ষ্ট হলো দুজনেই। পার্থ নিচের লজ্জা দূর করতে আরো সামনে এগিয়ে গেল। সেখানে কেক কাটার জন্য প্রস্তুত তুষার, শুভ্র, গৌরব আর আরাব দাঁড়ানো পাশাপাশি। দুজনে তুষার শুভ্রকে কোলে নিয়ে কেক কাটছে। আলিশবা আর পৌষি একটু আড়ালে দাঁড়িয়েছে। এখানে কানাডিয়ান সব আত্মীয় স্বজন। পুরুষের পাশাপাশি মহিলাও আছেন। আলিশবা, পৌষি তাদেরকে তদারকি করছেন। কেক কাটা শেষ হতেই তুষার শুভ্রকে তাদের গাড়িতে বসানো হলো। দুজনেই বেশ খুশি, হাততালি দিচ্ছে আর পাপা পাপা বলে ডাকছে। পৌষি, আলিশবা এসে দুজনকেই কোলে নিল। তুষার আচমকাই বলে উঠল, মাম্মা।
পৌষি খুশি হলো বেশ, এতদিন পর অবশেষে সে মা ডাক শুনল। খুশিতে ছোট ছোট চুমুতে ভরিয়ে দিল তার ছেলেকে। আরাব খাবার সার্ভ করছিল, তার পাশাপাশি পার্থও খাবার সার্ভ করছিল। এই খাবার সার্ভ করতে করতে সে পেছনে ঘুরল মাত্রই, আর অতর্কিত ধাক্কা খেলো আরিবার সাথে। পার্থর কিছু না হলেও আরিবার জামা ও হিজাবে খাবার লেগে মাখামাখি অবস্থা। পার্থ যে কি বলবে তাই খুঁজে পেল না। আরিবার দিকে তাকিয়ে আমতা আমতা করলো, তখন বলল, সরি, আমি আসলে দেখিনি। প্রত্যুত্তরে আরিবা জবাব দেয়নি, না এক পলক চোখ তুলে তাকিয়েছে। উল্টো মুখ ঘুরে নিঃশব্দে প্রস্থান করলো পার্থর সামনে থেকে। আরিবার এমন আচরণে পার্থ ভীষণ রকম অবাক হলো। নিজ মনে বিড়বিড় করলো, আশ্চর্য তো, সরি বললাম তাও জবাব দিল না, না এক পলক তাকালো। নিজ মনে আহত হলো, লজ্জাও পেল বেশ। পরক্ষণেই মাথার চুলকে নিজেকে ধাতস্থ করলো। মেয়েদের মতিভ্রম হয় প্রতি মুহূর্তে, এরা সেকেন্ডে নিজের পরিবর্তন করতে পারে। বসন্তের কোকিল নাক, এরা বসন্তের কাক। তুষার শুভ্রকে ঘুম পাড়িয়ে মাত্র বিছানায় গা এলিয়ে শুয়েছে পৌষি। এর মাঝেই মুঠোফোন কম্পিত হলো। স্ক্রিনে চোখ মেলতেই দেখলো বাংলাদেশি নাম্বার। অধর কোণে মৃদু হাসি ফুটলো তার সহসাই। তার বোন কল দিয়েছে। কানাডায় রাত 11টা আর বাংলাদেশের সময় 9টা সকাল। প্রতিদিন এই সময় পূর্ণি একবার হলেও কল দিবেই। সে দ্রুতই কল রিসিভ করলো। পূর্ণি উচ্ছ্বাসিত গলা ভেসে এলো তৎক্ষণাৎ, আপু, কবে আসবে তোমরা? আর তর্স হয়েছে না, আমাদের দুই পুচকুকে কবে করে নিয়ে আদর করব বলো? তুই কানাডায় চলে আয়। আপু, আমরা দু বোন শুধু, আমাদের কোনো ভাইও নেই। আমু পাপা একা কিভাবে থাকবে বলো? তোকে কি আমি একেবারে নিয়ে আসবো? কয়েকদিন ঘুরে যাবি শুধু। আচ্ছা, দেখি আমু রাজি হয় কিনা। পূর্ণি কল কাটতেই আরাপ নড়ে চড়ে উঠল। সে বুঝলো পৌষি মুঠোফোনে কথা বলছে এতক্ষণে। কৌতূহলবশত জিজ্ঞাসা করলো। কে কল দিয়েছে? পৌষি আলতো হেসে জবাবে বলল, কে আবার? আপনার একমাত্র শালিকা। আরাপ ছোট্ট করে জবাব দিল। ও, পৌষি বলে উঠল, পূর্ণি বারবার জিজ্ঞেস করছে দেশে কখন ফিরবো। আরাপ সেই কথার জবাব না দিয়ে আচমকা বলে উঠল, একটা গুড নিউজ দিতে ভুলে গিয়েছিলাম তোমাকে। পৌষি অবাক হলো, বলল। কি গুড নিউজ? আরাপ হাসে বলল। আকসার মেয়ে হয়েছে গতকাল। পৌষি খুব খুশি হলো ভীষণ, তবে দীর্ঘশ্বাস ছেড়ে বলল, আকশা আপু তোমাকে ভীষণ ভালোবাসতো, তাই না? আরাব জবাব দিল না তার। আলগোছে পৌষিকে কাছে টানলো, বুকের মাঝে চেপে ধরলো শক্ত করে। শীতল কণ্ঠে বলল, এই কথা আর বলো না, আমার শুনতে ভালো লাগে না। পৌষি তবুও খোঁচা মারলো। কেন? কেন আবার? আমার তো একটা বউ ছিল, আমি তাকেই ভালোবেসে এসেছি, অন্য কাউকে কেন ভালোবাসতে যাব? যদি আমি না থাকতাম তাহলে বাসতেন। আরাবের মেজাজ চটল। বউ তার বেশি বুঝছে। এদের ভালোবাসার চাদরে মুড়িয়ে রাখলেও এরা স্বামীকে সন্দেহ করবে। জবাব নেই তার। মুখের রং অনুজ্জ্বল হয়ে গেল উল্টো পৌষির জবাবের অপেক্ষায়। আরাব আগের মতোই বক্ষ পাঁচরে পৌষের মাথা চেপে ধরলো। নরম সুরে বলে উঠল। কিছু শুনতে পাও পৌষ মাস? পৌষে চোখ মেলে তাকালো তার দিকে। আরাব ফের বলে উঠল। হৃদযন্ত্রের ধুকপুক শুনতে পাও না? এই যে এত শব্দ করে যাচ্ছে অনবরত, কিসের জন্য জানো? হৃদযন্ত্রের কাজই ধুকপুক করা। শব্দ তো করবেই, শোনার কি আছে? আরাব অবাক হলো না। সে জানতো এমনই জবাব আসবে। সে আর কথা না বাড়িয়ে পৌষিকে শক্ত করে নিজের বক্ষে চেপে ধরলো আগের মতোই। পৌষি নিচু মনে বিড়বিড় করলো। পুরুষ মানুষ আসলেই ধুরন্ধর। এরা সত্যি কথা কখনোই মুখে প্রকাশ করে না। রাত কাটলো আরাভের বুকের মাঝে, তবু পৌষির মন খচখচ করছে তার জানার জন্য। সে সুযোগ পেলে আবার জিজ্ঞাসা করবে। সে যদি বউ না হতো তাহলে কি অন্য কেউকে ভালোবাসতো? রাত 1টা, নির্ঘুম রাত। দিনগুলো আতঙ্কে যাচ্ছে আরিবার। কি করবে সে ভেবে পায় না। কার সাথে শেয়ার করবে এসব কথা?
রাত বিরাতে তাকে জ্বালিয়ে মারছে ইয়ান, বিভিন্নভাবে হুমকিও দিচ্ছে। তার সাথে যদি সম্পর্ক না রাখে তাহলে নাকি ভার্চুয়াল ভাবে হেনস্থা করবে। ইদানিং বেশ অপরিচিত কল আসে তার মুঠোফোনে, আজে বাজে মেসেজও আসে, তাকে বাজে অফার করে। এই ভয়ে সে মুঠোফোন বন্ধ রাখে দিনের বেশিরভাগ সময়ই। ভার্সিটি যাওয়াই কমিয়ে দিয়েছে, তাও রক্ষা হচ্ছে না। কিভাবে কি করবে তার সমাধান তার জানা নেই, তাই রাতগুলো দুশ্চিন্তায় যাচ্ছে বরাবরই। এরই মাঝে তাদের বাংলাদেশ ফিরতে হবে, যথাসম্ভব সেও চায় দ্রুত দেশে ফিরে যেতে। যদি এসব থেকে রেহাই পায় সে। সপ্তাহ খানেক বাদ আরাব পুরো পরিবার নিয়ে দাঁড়িয়ে আছে হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের সামনে। অবশেষে আজ দেশে ফিরছে তারা। এয়ারপোর্টে থেকে বের হতে হাস্যোজ্জ্বল মুখে দাঁড়িয়ে থাকতে দেখলো তার ছোট পাপাকে, সাথে তার ছোট্ট আম্মু পূর্ণিও দাঁড়ানো। তুষার শুভ্রকে কোলে নেওয়ার জন্য পূর্ণি সেই হোমড়ে খেয়ে পড়ার দৃশ্য দেখে আরাব হাসলো মুখ চেপে। মেয়েটা তার ছেলে দুটোকে এত ভালোবাসে তা প্রকাশ করার মতো নয়। সে এক অকৃত্রিম ভালোবাসা যেখানে কপটতা নেই। পূর্ণি বুকের মাঝে চেপে আছে তুষারকে, শুভ্রকে প্রিয়া নিয়েছে। সৌরভ মন খারাপ করে খালি হাতে দাঁড়িয়ে আছে, আনমনে ভাবছে কি কপাল তার। তার মেয়ে দুটোর বাচ্চা, তাও তার ভাগে জোটেনি একটাও। তার মেয়েটার যদি 3টা বাচ্চা হতো তাহলে হয়তো সেও একটাও ভাগে পেত। নিজেকে ভাবছে আবার নিচেই হাসছে। প্রিয়ার নজরে পড়ল স্বামীর উপর, ইশারায় বলল। সৌরভ তার কোলে থাকা শুভ্রকে ইঙ্গিত করে বলল, আমাকে কোলে দাও, একটু আদর করি নানা বাইকে। প্রিয়া স্বামীর কোলে দিয়ে দিল সাথে সাথে। সৌরভ বেশ খুশি তখন, কোলে নিয়ে বুঝলো তার নাতিরা বেশ হৃষ্টপুষ্ট। মনে মনে আওড়ালো, মাশাল্লাহ মাশাল্লাহ, এই না হলে আমার নাতি। বাড়ি আসতেই যেন আনন্দের জোয়ার বইছে। শোভাও এসেছে। কিয়াম পূর্ণিকে দেখেও না দেখার ভান করে আছে। তার ভীষণ রাগ জমেছে এই মেয়ের উপর। মেয়েটা আজকাল তার থেকে অন্যদের একটু বেশি প্রাধান্য দিচ্ছে। গত 2 দিন তার মেসেজের জবাব দেয়নি, ফোন কলও রিসিভ করেনি। ইচ্ছে করছে দু গাল টেনে জিজ্ঞাসা করতে, আমার কল মেসেজের উত্তর দিস না কেন? মনের মাঝে উত্তপ্ত লাভার মতো রাগে ভস্ম হচ্ছে সে, কিন্তু সামনে এসে চুপচাপ, যেন কিছুই হয়নি তার। 3 ক্রোশ পথ অতিক্রম করে এসেছে তাকে এক ঝলক দেখার জন্য, অথচ সামনে এসে আরিবার সাথে গল্প গুজবে মত্ত এখন। পূর্ণিও চুপচাপ দেখছে শুধু। তার আজকাল একটু একটু লজ্জা করে কিয়ামের সাথে কথা বলতে। গত 5 মাস আগে কিয়াম তাকে সরাসরি প্রপোজ করেছে। সে নাকি ছোট্ট থেকে মায়ের কাছে শুনে এসেছে তার মা পূর্ণিকে ছেলের বউ বানাবে বলে ঠিক করে রেখেছে। এটা শোনার পর কিয়ামও তার মনের মাঝে প্রেমের ফুল ফুটিয়ে রেখেছে সেই থেকে। তবে এতদিন বলতে পারেনি লজ্জায়, কিন্তু সেদিন লজ্জা শরমের মাথা খেয়ে কিয়াম তাকে সোজাসাপটা বলে ওঠে, পূর্ণি, আমি তোকে সারা জীবনের জন্য আমার বুকের মাঝে রাখতে চাই। তুই থাকবি তো এই বুকের মাঝে চুপটি করে? বল না, থাকবি? পূর্ণে কিয়ামের এমন প্রস্তাবে কিছু সময় তবদা খেয়েছিল। লজ্জাও সরাসরি সে বলতেও পারেনি থাকবো তো সারা জীবন। তবে ইশারায় বুঝিয়েছে সেও তাকে পছন্দ করে। তার ফুফি সরাসরি তার পাপাকে প্রস্তাব দিয়েছে, সে শুনেছে সব। তার পাপা বলেছে পূর্ণির 20 বছর পূর্ণ না হলে বিয়ে দেবে না। এখন সবে 18 মেয়েটার। সে এটা শুনে খুশি হয়েছে ভীষণ, কিন্তু বেচারা কিয়াম মন খারাপ করেছে বেশ। এই মেয়ের জন্য আরো 2 বছর অপেক্ষা করতে হবে তাকে। প্রেমিক যুগল একে অপরকে আর চোখে দেখে যাচ্ছে। এই দৃশ্য বেশ কিছুক্ষণ ধরে আরিবা লক্ষ্য করছে। কিয়ামকে নিজের এক ভ্রু উঁচিয়ে বলল, কি রে কিয়ামের বাচ্চা, তুই আমার বেআইনি থেকে এভাবে বদনজর দিচ্ছিস কেন? কিয়াম নিজের নজর তীক্ষ্ণ করলো আরো, হেয়ালি সুরে বলে উঠল, আমার বউ, আমি দেখছি। তুই মাঝখানে ঢুকছিস কেন? আরে বাস, বউ বিয়ে করলি কবে? তো বউকে বউ বলবো না? আরিবা আবারও হেয়ালি সুর তুলে কিছু বলতে চাইলো, কিন্তু তার আগে পূর্ণি এসে থামালো, বলল, আপু খেতে এসো। আরিবা শুনেও না শোনার ভান করে বসে আছে। কিয়াম এত সময় ধরে জমানো রাগ হঠাৎই উপড়ে দিল। আমি যে একজন মানুষ পাশে বসে আছি সেটা কারোর নজরেই নেই।
অতীতদের মানুষ অতিথিয়তা আপ্যায়নে কত ত্রুটি রাখে না, যাতে তাদের অবমাননা হয়। অথচ আমি এই বাড়ির ছোট জামাই, তাও আদর আপ্যায়নে কোনো বালাই নেই। অন্যরা কিসের আদর করবে, নিজের বউ চিনে না, বড্ড আফসোস। কিয়াম, তোর কপালে শ্বশুরবাড়ির আপ্যায়ন লেখা নেই। কার কপালে শ্বশুরবাড়ি আপ্যায়ন নেই কিয়াম? হঠাৎই পুরুষালী গম্ভীর স্বর এসে ভেসে এলো। দরজার চৌকাঠে দু হাত বগল থাবা করে দাঁড়িয়ে আছে আরাব। কিয়াম কিঞ্চিত লজ্জা পেল। এখন আরাব নিশ্চিত তাকে প্রশ্নবাণে জর্জরিত করবে, কিন্তু সে এখন দমার পাত্র নয়। মুখে ফিচেল হাসি ফুটালো, বলল, ভাইয়া, আমার কপালে নাই। আরিবা মুখ টিপে হেসে যাচ্ছে অনবরত। পূর্ণি লজ্জায় আড়ষ্ট কিয়ামের আচরণে। এই ছেলে সহজে মুখ খোলে না, আর খুললেই সর্বনাশ। এখন হাপিত্তেশ করছে আরব কি জবাব দেবে তাই ভেবে। অথচ সবাইকে হতবাক করে আরব বলল, এত জলদি শ্বশুরবাড়ির সমাদর তোর কি প্রয়োজন? এখনো দুধের দাঁতও পড়েনি, আর তুই আছিস বিয়ে নিয়ে। ব্যাপারখানা কি বলতো? কি বলো ভাই, আমি এখন যথেষ্ট অ্যাডাল্ট। দুধ দাঁত পরে আক্কেল দাঁতও উঠে গেছে, আর তুমি আমাকে ছোট বলছো? কিয়াম সিনা টান টান করে জবাব দিল আরবের। আরব জহুরি নজরে তাকালো, সন্দিগ্ধ গলায় বলে উঠল, সত্যি করে বলতো, তুই আবার আমার শালির দিকে নজর দিচ্ছিস না তো? তোর মতলব তো ভালো ঠেকছে না। পূর্ণি আটকে উঠল। কথা ঘোরানোর জন্য চটজলদি বলল, সবাইকে খেতে ডাকছে কিন্তু। সে এটা বলে বেরিয়ে গেল তড়িঘড়ি। আবিরা তখনও মুখ টিপে হাসছে। কিয়াম লজ্জা শরমের মাথা খেয়ে বলে দিল, তুমি আমার একমাত্র বাইরা ভাই, তোমাকে দুঃখের কথা শেয়ার না করলে আর কাকে করব? আরাব যেন আকাশ থেকে পড়লো। সে ভেবে কুল পায় না, এই ছেলে তলে তলে এত দূর। নাজমে এসে ডেকে গেল দুজনকে। আরব দাদির কাছে কিয়ামের ব্যাপারে সব বলল। সে তো হেসে কুটি কুটি শোভার ইচ্ছের কথা জানালো সে। পূর্ণিকে অনেক আগে থেকেই নিজের ছেলের জন্য ঠিক করে রেখেছে সে। আরব আরো একবার ছটকা খেলো। সবকিছু আগে থেকেই প্রস্তুত ছিল। কি সাংঘাতিক ব্যাপার। দিন দুয়েক পর আরিবা মায়ের মুখে নিজের বিয়ের কথা শুনে তবদা খেলো। বাংলাদেশে ফিরছে শুধুমাত্র তার বিয়ের জন্য। ছেলেকে তার জানা নেই, তাকে নাকি আগে দেখেছে। ছেলে সফটওয়্যার ইঞ্জিনিয়ার। কিন্তু এই কথা শুনে আরিবার কান্না পেল। কানাডা থেকে আসার 2 দিন আগে তার পার্থর সাথে দেখা হয়েছিল, কিন্তু কোনো কথা হয়নি। ছেলেটা তাকে কেমন এড়িয়ে যায় আজকাল। তার খুব বলতে ইচ্ছে করে এখন, পার্থ ভাইয়া, আপনি কি আর আমাকে ভালোবাসেন না? কিন্তু আমি যে আপনাকে না চাইতে মন দিয়ে ফেলেছি। এই অব্যক্ত অনুভূতি হয়তো আর কখনো জানানো হবে না। বিকেলে শুনতে পেল সপ্তাহ খানেক বাদে আরিবার বিয়ের অনুষ্ঠান ধার্য করা হয়েছে। অথচ আরিবা হতভম্ব। তার নিজেকে বড্ড অসহায় লাগছে। কাকে বলবে এই মনের অব্যক্ত কথা?